স্বাধীনতার অলমোস্ট 70 বছর কমপ্লিট হয়ে গেছে। বিষয়টা যে জায়গায় দাঁড়ানো, ভারতবর্ষের স্বাধীনোত্তর পরিস্থিতির পর কংগ্রেসের সরকার তৈরি, তারপর দীর্ঘ সময় কংগ্রেস পরিচালিত সরকার ভারতবর্ষের ক্ষমতায় আসে, জওহরলাল নেহরুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নেক্সট টু ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট, তারপর ইন্দিরা গান্ধীর কারাবরণ, ইন্দিরা গান্ধীর মৃত্যু, রাজীব গান্ধীর সরকার ফরমেশন ভারতের জাতীয় কংগ্রেসের, তারপর একটা সময় যুক্তফ্রন্ট সরকার, বিপি সিং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, তারপর সেকেন্ডবার যেটা আমার যতটা মনে হয় ওটা এইচ.ডি. দেবগৌড়া ছিলেন। তারপর সেই সরকারটা চলে যাওয়ার পর রাজীব গান্ধী আবার ক্ষমতায় ফেরেন। নেক্সট টু 2014 পর্যন্ত যদি ধরা যায়, এই 2014 বিজেপি পার্লামেন্টারি দখল, নির্বাচনের মধ্যে দিয়েই বলুন আর যেভাবেই হোক বলুন, এবং কংগ্রেস সরকারের চলে যাওয়া, এটা ভারতবর্ষের ইতিহাসে আমি বলবো মানে একটা খারাপ সময় ডেকে আনে, দুঃসময়ের উপস্থিতি, একদম দুঃসময়ের উপস্থিতি বলবো। অ্যাকচুয়ালি সেই সময় দুটো এমপি এল.কে. আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, তারপরে যুক্তফ্রন্টের সময় 80টা এমপি, 78 থেকে 80টা এমপি, তারপর অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের মন্ত্রিসভা, তারপর অটল বিহারীর 13 মাসের মন্ত্রিসভা, দেন মোটামুটি পাকাপাকিভাবে ধরুন ওই 2014 সালে নরেন্দ্র মোদীর উন্মাদনা, ধর্মীয় উন্মাদনা, মূলত হিন্দুত্বের আবেগ, সংখ্যাগুরুর আবেগকে সামনে রেখে যে বিজেপি সরকার তৈরি করে, ওটা একটা কলঙ্কজনক দিন আমি বলবো আমার কাছে। আর এটা আজকে ভীষণভাবে প্রমাণিত, এটা আর আলাদা করে বলার অবকাশ থাকে না। তার কারণ স্বাধীনোত্তর পরিস্থিতিতে 70 বছর থেকে আজকের দিন পর্যন্ত এই যে লং টাইম হিস্ট্রি, স্বাধীনোত্তর পরিস্থিতিতে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ তৈরির ইতিহাসে, তাতে এটা বলা যায় এক কথায় এই সামগ্রিক অর্থনীতির বুনিয়াদটাকে শেষ করে দিয়েছে এই বিজেপি সরকার। মানে 70 বছরে যে রাজকোষে সঞ্চিত যে অর্থ, ভারতবর্ষের নিজস্ব যে রাষ্ট্রীয় সম্পদ, জল, জমি, আকাশ, সবটাই বিক্রি করে দিয়েছে কর্পোরেটদের কাছে। এবং মূলত কর্পোরেটদের কাছে বিক্রি করা এই সম্পদ, তার তো একটা স্বার্থ আছে নিশ্চয়ই। কেন একটা রাজনৈতিক দল কর্পোরেটদের প্রদর্শন করবেন? এই টোটালটা হচ্ছে একটা, দিস ইজ দ্য এন্টার পার্ট অফ এ ক্রনি পলিটিক্স। আমাদের এই মুহূর্তে সেফোলজিস্টের ভাষায় এটাকে বলে ক্রনি পলিটিক্স, মানে ধান্দার রাজনীতি। এখন এই ধান্দার রাজনীতি বলতে কি বোঝায়? ধান্দার রাজনীতির অর্থ হচ্ছে, এক কথায় বলতে গেলে, তুমি আমাকে কিছু দাও, তার বিনিময়ে আমি তোমাকে দেবো। আই মিন টু সে, তুমি নির্বাচনোত্তর পরিস্থিতিতে, নির্বাচনের সময় এবং তার আগে আমার দলকে ফান্ডিং করো, অর্থ দিয়ে সাহায্য করো, আর যার বেনিফিট হিসেবে যখন আমি রাজ্যে সত্তায় আসবো বা রাষ্ট্র সত্তায় আসবো, তোমাকে যথাসাধ্য স্বাধীনতা দেবো, সুযোগ দেবো, সামনে থেকে বলো, পিছন থেকে বলো, জাস্টিফাইড বলো, আনজাস্টিফাইড চান্সেস দেবো, যাতে তোমার ইনভেস্ট করা অর্থ কেন তার 1000 টাইমস উপার্জন করতে পারো। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে চলে। এটাই বলে ধান্দার গণতন্ত্র, ক্রনি ক্যাপিটালিজম। প্র্যাকটিক্যালি ডিকশনারি খুঁজলে ক্রনি শব্দের অর্থ যে ধান্দা, এটা বোঝা যাবে না, কিন্তু এই লেনদেনের একটা পার্ট, অশুভ অর্থনৈতিক লেনদেনের একটা পার্ট হচ্ছে এই উগ্র ফ্যাসিজমের সময়কালীন যে সময়, এই সময়টার মধ্যে দিয়ে চলছি। এখন বিষয় হচ্ছে, আমাদের নিউ লিবারাল পলিসি যবে থেকে আসে, সোভিয়েত রাশিয়ার পতন,
নয়ের দশক, সারা বিশ্বে কমিউনিজমের মন্দা, উদার অর্থনীতির আগমন, তাতে ইভেন আমার পশ্চিমবঙ্গে সেই সময় লেফট ফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবু ছিলেন সিএম সেই পর্যন্ত। তো অনেক কিছুই এই উদার অর্থনীতি, গ্লোবালাইজেশনের অনেক নেগেটিভিটি থাকলেও ভারতবর্ষের মতো একটা মিশ্র অর্থনীতির দেশে শিল্পায়ন তো অবশ্যই প্রয়োজন। বামফ্রন্ট লেফটিস্টরা অনুভব করেছিলেন, জ্যোতিবাবুর মতো দূরদর্শী লোক, বুদ্ধদেবের মতো দূরদর্শী লোক উপলব্ধি করেছিলেন। তারা চাইছিলেন এই যে বিশ্বায়নটা, এই যে উদারীকরণটা, এই যে লগ্নি পুঁজির আমদানি একটা অন্য মাত্রা পাচ্ছে ভারতীয় অর্থনীতি তথা সমগ্র বিশ্বের অর্থনীতিতে, তার যে সুফলটা অন্তত ভারতবর্ষের গরিব মানুষের জন্য কাজে লাগানো, মানে লগ্নি পুঁজি আসুক, বিদেশিরা ইনভেস্ট করুক, গ্লোবালাইজেশন হোক, কিন্তু এই সবটা যেন সরকারের নিয়ন্ত্রণে থাকে, সরকারের নিয়ন্ত্রণে রেখে, মানে সরকারের একটা লাটাইয়ের মতো একটা বাঁধন যাতে থাকে। এখন এটা খুব সংক্ষেপে বলা যেতে পারে, সরকারি নিয়ন্ত্রণে থেকে পুঁজিপতিরা কেন থাকবে। বিষয়টাই হচ্ছে ওই জায়গায় যে এখানেও একটা লেনদেনের মতো ভাবনা চিন্তায় আসতে পারে যে তুমি ব্যবসা করো, তুমি তোমার ইনভেস্ট করো, তুমি তোমার মুনাফা লাগাও, তুমি প্রফিট নিয়ে যাও, বাট প্রফিটের একটা অংশ জনস্বার্থে তোমাকে ইউটিলাইজ করতে হবে। লেফটিস্টদের ভাষায় শিক্ষা খাতে সাধারণ মানুষের অর্থ ব্যয় করতে হবে, সাধারণ মানুষের স্বাস্থ্য খাতে অর্থ ব্যয় করতে হবে, প্রাথমিক শিক্ষা স্তরে অর্থ ব্যয় করতে হবে, পরিকাঠামো উন্নয়নে সাধারণ মানুষের জন্য অর্থ ব্যয় করতে হবে, সাধারণ মানুষের জীবন জীবিকা নিরাপত্তার জন্য অর্থ ব্যয় করতে হবে, সাধারণ মানুষের রুজি রোজগারের জন্য অর্থ ব্যয় করতে হবে, সাধারণ মহিলাদের নিরাপত্তার জন্য অর্থ ব্যয় করতে হবে, বাচ্চাদের জীবনে শিক্ষা প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এরকম একটা ধারণা, তাতে একদম অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মতো একটা ব্যবস্থা প্রয়োগ করতে হবে। এই যে ধ্যান ধারণাগুলো, মানে পুঁজিবাদ হবে নিয়ন্ত্রিত সরকারের দ্বারা, যার জন্য দেশের নাগরিকরা কিছুটা রিলিফ পাবে, কিছুটা স্বস্তি পাবে। এই ছিল লেফটিস্টদের সারা রাজ্য জুড়ে, শুধু না ভারতবর্ষের লেফটিস্ট চিন্তাভাবনা। পুঁজিবাদের নেগেটিভিটিগুলোকে বাদ দিয়ে রেখেও যে কিছু করা যায়, পুঁজিবাদকে নিজের মতো ইউজ করে, বা এই গ্লোবালাইজেশনের হাওয়াকে সরকারি প্রোটোকলের মধ্যে কিছুটা ফেলে জনস্বার্থে কাজগুলো করার, এরকম একটা ভাবনা চিন্তা। বাট এই 2014 এই ক্রনি পলিটিক্স, ধান্দার ধনতন্ত্রের মধ্যে দিয়ে যে জায়গাটায় দাঁড়ালো, তাতে দেখা গেল সব পুঁজিবাদী, সব ক্যাপিটালিস্টরাই আর নিরাপদ না। পার্টিকুলার দেখা যাচ্ছে মুষ্টিমেয় একদম হাতে গোনা রাষ্ট্রশক্তির ডান দিক বাদিকে দু চারজন হাই কর্পোরেট ছাড়া, যাদের কাজ শুধুমাত্রই সম্পদ তৈরি করা, যাদের কাজ জনস্বার্থকে অবজ্ঞা করাই শুধু না, জনস্বার্থ যাতে বিঘ্নিত হয় সেই ব্যবস্থা করা। এই ব্যাপারটাকে একটু খুলে বলতে গেলে, যে জনস্বার্থকে বিনষ্ট করা কেন বলছি, মানে গরিব মানুষের ব্যাংকে কার টাকা থাকে? ব্যাংকে তো গরিব মানুষেরই টাকা থাকে। এটা অর্থনীতির ছাত্র কেন, সাধারণ ছাত্রই বুঝবে। তো গরিব মানুষের সঞ্চিত টাকা থাকে ব্যাংকে, সরকারি ব্যাংকে, এবং ইন্দিরা গান্ধীর চিন্তাভাবনা দিয়ে জাতীয়করণের সময় ব্যাংক ন্যাশনালাইজেশন, এলআইসি ন্যাশনালাইজেশন, রেল ন্যাশনালাইজেশন যে প্রক্রিয়াটা চলেছিল, এটাকে তো চরম সাম্যবাদীরাও বলবে যে এটা ইন্দিরা গান্ধীর গভর্নমেন্টের একটা ভালো কাজ, যেটা ভারতবর্ষে তৎকালীন সময় তো দরকারই ছিল। দীর্ঘটা লং টার্ম ক্ষেত্র এর কোনো অল্টারনেটিভ হতে পারে না কোনো কিছু। সো সেই ব্যবস্থার মধ্যে দিয়ে ব্যাংক সরকারি নিরাপত্তা রয়েছে, এলআইসি সরকারি নিরাপত্তা রয়েছে। স্বভাবতই সাধারণ মানুষ দেশ যে রাষ্ট্র নিরাপত্তায় যেহেতু আছে, তাই তার পয়সা 2-500 টাকা, 2-5,000 টাকা, 2-5 লক্ষ টাকা ওখানে বিনিয়োগ করতে বা রাখতে দ্বিধাবোধ করেনি। অথচ সেই জনগণের টাকাটা যখন ব্যাংকে গচ্ছিত হলো, এলআইসিতে গচ্ছিত হলো, সরকার এমন পলিসি অ্যাডপ্ট করলো ওই নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য। তার যে কথা দেওয়া, যে গিভব্যাক পলিসি ছিল, ওই ধান্দার ধনতন্ত্রের যে রাজনীতি ছিল, যে তুমি কিছু করে দাও তার বিনিময়ে তুমি এটা পাবে। তো ন্যাচারালি
বা সেই রকম বড় বড় কর্পোরেটদের ডানে বায়ে থাকা এই আদানি আম্বানির মতো কোম্পানিদের ব্যাংকের টাকা দেদার লুট করতে দিতে সাহায্য করেছে। এলআইসিকে বেচে দিতে সাহায্য, এলআইসিকে তাদের হাতে তুলে দিতে সাহায্য করছে এলআইসির একটা বড় অংশ। বিএসএনএলের মতো সংস্থাকে তাদের হাতে একটা বড় অংশ তাদের সেই শেয়ার বিক্রি করে দিয়েছে জলের দামে তাদের স্বার্থে। তো দিতে হবে, এটা তো আন্ডারস্ট্যান্ডিং রাজনীতির সেকেন্ড পার্টের দায়িত্ব। প্রথম পার্টের দায়িত্ব তারা করেছে। আজকে পলিটিক্যাল বন্ড ইস্যু হচ্ছে কর্পোরেট সেক্টর দের স্বার্থে। কর্পোরেটরা বলছে আমরা এই পলিটিক্যাল বন্ড ইস্যু করবার জন্য এমন আইন পাস করো লোকসভায় যে যারা বন্ড দিল আর কারা নিল সেটা সাধারণ জনসমক্ষে সাধারণ লোক জানবে না। বাট যেভাবেই হোক, তথ্য জানার আইনের অধিকারে হোক বা যেভাবেই হোক, এখন আজকে জিনিসটা ফাঁস হয়েছে যে ইভেন এই কর্পোরেট ইলেকটোরাল বন্ড যে পলিসি এটা বেরোনোর পর সবথেকে বেশি যদি কেউ বেনিফিট হয়ে থাকে সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এবং কর্পোরেট পলিটিক্যাল বন্ডের 90% বা বেনিফিশিয়ারি হচ্ছে বিজেপি গভর্নমেন্ট। আমার পশ্চিমবঙ্গের একটা সরকার ছিল, সেই সরকারটার গত আর্থিক বছরে 2020-21 আর্থিক বছরে যদি ফিনান্সিয়াল ইয়ারে যদি তার দেখা থাকে কর্পোরেট বন্ড তার ক্যাপিটাল 7 কোটি টাকা, দেখা যাচ্ছে তার 2023-24 সালে আফটার ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের পর 21-22-23 যখন রিটার্ন সাবমিট করছে এক বছরের মধ্যে, তার তহবিল দাঁড়াচ্ছে 500 কোটি টাকা। তাহলে আমার জোগাড় এখন স্বভাবতই সাধারণ মানুষের প্রশ্ন জাগে যে 70 থেকে 1 কোটি টাকার প্রপার্টি এক বছরের মধ্যে 500 কোটি টাকা কোথায় গেল, কী করে গেল? দেখা যাচ্ছে রিটার্ন সাবমিট করলে যে 400 থেকে 450 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের কর্পোরেট বন্ডের মধ্যে দিয়ে, ইলেকটোরাল বন্ডের মধ্যে দিয়ে তাদের ফান্ডিং হয়েছে। সো সারা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে দেখা যাবে কারা করেছে, আদানিরা করেছে। সারা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে দেখা যাবে যে এই হচ্ছে সিনারিওস। পশ্চিমবঙ্গে ইলেকট্রাল বন্ডের মধ্যে তৃণমূলকে যে 500 কোটি টাকা দিয়েছে তারা তো এগেনস্ট অ্যাডভান্টেজ কিছু নেবে না। এই তো আফটার ইলেকশন আপনারা দেখলেন অতি গোপনে সুচারুভাবে মহাকরণের মধ্যে 2 দফা চুক্তি হলো। তাতে ছিল আদানির পর গৌতম আদানি তার ছেলে আর স্বয়ং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপনার তাজপুর বন্দরটাকে পুরোপুরি প্রাইভেটাইজেশন শুধু না, ও উইদাউট এনি টেন্ডার আদানিদের হাতে ছেড়ে দিল, আদানিদের কাজ করবার জন্য টেন্ডার করে দিল। টেন্ডার না, মানে একতরফা রাইট দিয়ে দেওয়া হবে। এ তো ওই কর্ণিপট ক্যাপিটালিজমের একটা পার্ট, একটা ছোট্ট পার্ট। সো যেটা বলার কথা, আর এই যে আমি যেটা বলতে গিয়ে একটা অন্য ট্র্যাকে চলে আসলাম, স্টেটের ট্র্যাকে, বিষয় এটা যে দেখুন এই আজকে 2014 পর গভর্নমেন্টটা আসলো, 14 পর 19-এর একটা ইলেকশন হলো, এখানে আবার ফিডব্যাক করলো, সে যেভাবেই হোক অনেকে অনেক প্রশ্ন তুলছে, সারা বিশ্বব্যাপী এই নিয়ে আলোচনা, ইভিএম টিভিএমের ব্যাপারে আমি সেই জায়গায় ঢুকছি না। সো বাট যেটা ভেরি সিম্পল, 2014 সালে আদানির প্রপার্টির পরিমাণ ছিল $7 বিলিয়ন, $7 লক্ষ, $7 মিলিয়ন। এই $7 মিলিয়ন আজকে 2023, 2014 থেকে 2023 মানে 14 আর 6 20, 21, 22, 23 এই 13-14 বছরের মধ্যে আজকে আদানির সম্পদের পরিমাণ $607 বিলিয়ন। $607 বিলিয়ন ভাবা যায়? একটা কোম্পানি যাদের মূলত ব্যবসা ছিল গুজরাট কেন্দ্রিক, পোর্ট বেস, তারা এই বিগত 12-13 বছরের মধ্যে $7 বিলিয়ন মালিকানা থেকে পৌঁছে গেল পৃথিবীর 1 নম্বরের তালিকায়। মানে যেখানে কি বলবো, টেসলার মালিক বলুন, স্টিভ জবস বলুন, বিল গেটস বলুন, মানে অ্যামাজনের মালিক জোস বেজোস বলুন, অ্যামাজনের মালিক, সবাই ফেল, তাদের সবাইকে ক্রস করে 1 নম্বরে চলে গেল। $607 বিলিয়ন মালিক হলো। কার টাকা? কার টাকা? আমার টাকা, আপনার টাকা, জনগণের টাকা। ভারতবর্ষে 130 কোটির জনগণ, তাদের টাকা। আর ব্যাংকগুলি একদিক দিয়ে তাদের সম্পত্তি বাড়ছে, আর একদিক দিয়ে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো দেউলিয়া হচ্ছে, ব্যাংকগুলো দেউলিয়া হচ্ছে।
এলআইসি দেউলিয়া হচ্ছে। এলআইসির শেয়ার একদিনে 15,000 কোটি টাকা এলআইসির লস করে দিয়েছে। এলআইসি প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে এলআইসির টাকা আদানিদের কাছে ফান্ডিং করবার যে বিল নিয়ে এসছে, একদিনে সেই এলআইসির ফান্ড, সেই এলআইসির শেয়ার বাজার 10-এ, আদানির শেয়ার বাজার 10-এর জন্য 15,000 কোটি টাকা এলআইসির ডুবে গেছে। স্টেট ব্যাংকের 20,000 কোটি টাকা ডুবে গেছে। এই তো অবস্থা। 2007-এ ইউপিএ গভর্নমেন্ট ছিল, লেফটের 62টার মতো সিট ছিল, ভারতবর্ষে মানে সারা বিশ্বে রেসিশন ছিল, ফোর্ডের মতো কোম্পানি দেউলিয়া হয়েছিল, জেনারেল মোটরস দেউলিয়া হয়েছিল, আমেরিকান কোম্পানিগুলো, রিয়েল এস্টেট কোম্পানিগুলো দেউলিয়া হয়েছিল, সারা বিশ্বে মন্দা ছিল। তা সত্ত্বেও ভারতবর্ষের যে অর্থনৈতিক স্ট্রাকচার, যে বুনিয়াদের উপর তৈরি ছিল মিশ্র অর্থনীতি, তৎকালীন প্রধানমন্ত্রী দূরদর্শী, অতীব দূরদর্শী বলবেন, প্রণব মুখোপাধ্যায়ের হাতে ছিল অর্থ দপ্তর। ভারতবর্ষের অর্থনীতিতে কিন্তু সেই ডিসিশনের আজ পড়েনি। তার বুনিয়াদ ছিল, তার ভিত্তি ছিল রিজার্ভ ব্যাংক, তার ভিত্তি ছিল সরকারি ব্যবস্থার মধ্যে আনায়ন করা বড় বড় বৃহৎ শিল্পগুলোকে, রবরত্ন শিল্পের মতো শিল্পকে, ব্যাংককে, রেলকে, বিমাকে, বিএসএনএলকে, গ্যাস সংস্থাকে, পেট্রোলিয়াম সংস্থাকে। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে মিশ্র অর্থনীতি, যেটা বলে যে আধা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক, আধা ধনতান্ত্রিক আধা সমাজতান্ত্রিক, মানে কৃষির উপর নির্ভর করে, কিছুটা শিল্পের উপর নির্ভর করে আমাদের যে মিশ্র অর্থনীতি তৈরি ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে, জওহরলাল নেহরুর তৎকালীন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারায় ধাবমান হয়ে যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হয়েছিল, ভারতবর্ষের অর্থনীতি কিন্তু 2007-এ সেই মানে সেই মন্দার সময় সেই অর্থে ভেঙে পড়েনি আজকে যেই অবস্থা। সে সময় 7-এর ওপরে প্রায় 6.3 ছিল জিডিপি গ্রোথের হার। আর আজকে জিডিপির গ্রোথটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 3.5 থেকে 4 নামতে 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 আরও নিচে নেমে যাবে কদিনের মধ্যে। একটা বেচে দেওয়ার সরকার তৈরি হয়েছে। 13 মাসের সরকার যখন তৈরি হয়েছিল, অরুণ জেটলি মন্ত্রিসভায় ছিলেন, সেই সময় এই অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে একটা কলঙ্কময় দপ্তর তৈরি করেছিলেন, বিলগ্নীকরণ দপ্তর, তার মন্ত্রী ছিলেন অরুণ জেটলি। সেই সময় থেকে ভারতবর্ষের রাষ্ট্রীয় সম্পদগুলোকে বেচার মানে সুচারু পরিকল্পনা তৈরি হয়, সলতে পাকানো তৈরি হয়। আজ পর্যন্ত সেই কাজটা চলছে। কোন জায়গায় আছে ভারতবর্ষের মানুষ? এটা ভাবতে হবে। এটা গেল একটা পার্ট। তারপর এই ব্যবস্থা চলতে 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 ড্যামেজ কন্ট্রোল করবার জন্য সাধারণ মানুষের ওপর বোঝা চাপাও। ব্যাংকের থেকে টাকা বেরিয়ে গেছে, সাধারণ মানুষের ওপর চাপাও। গ্যাসের দাম বাড়াও। 7 থেকে 8 বছর আগে যে গ্যাসের দাম ছিল 450-500 টাকা, আজকে সেই গ্যাসের দাম আজকে 1150 টাকা। 7 থেকে 8 বছর আগে যে পেট্রোলের লিটার ছিল 60 থেকে 62 টাকা, আজকে 100 টাকা। সেঞ্চুরি মানে করার জোগাড়। ডিজেলও সেই একই অবস্থা, সমহারে বাড়ছে। দৈনন্দিন জীবনে মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জিনিসগুলো প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, এসেনশিয়াল কমোডিটিস যেগুলো বলি, দিনের পর দিন তার দাম বাড়ছে। আজকে ভোজ্য তেল 200 টাকা কেজিতে চলে গেছিল, ডাল 100-120। এই দায়িত্ব নিয়ে বলতে পারি বিগত এই 8 থেকে 10 বছরের মধ্যে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য একাধারে যেমন দাম বেড়েছে, কম করে কোথাও 50%, কোথাও 60%, কোথাও 100%। আর অপর ধারে গণবন্টন ব্যবস্থা, রেশনিং ব্যবস্থাটাকে একদম শেষ করে দিয়েছে। গরিব মানুষ রেশন থেকে চাল ডাল নিয়ে এসে দুটো ভাত খাবে দুবেলা, সেই জায়গাটা নেই। কেন পশ্চিমবঙ্গ সরকার না, সারা ভারতবর্ষের নিরিখে দেখলেই যাবে যে রেশনিং ব্যবস্থাটাকে ছোটো রঘুন্নাথ করে রেখে দিয়েছে। এলাকায় এলাকায় ডিলার তৈরি করা রয়েছে, তারা তাদের নিজস্ব সুবিধাটুকু পায়, যেটুকু আসে সেটুকু কম করে বেঁচে টেছে। বাট সাধারণ মানুষের কাছে এই রেশনিং ব্যবস্থার সেই সুফলটা আর নেই, একদম অকেজ হয়ে গেছে। যার জন্য দেখছেন না, গ্রামে গ্রামে রেশন ডিলারদের ওপর আক্রমণ সানিত হচ্ছে। ডিলাররা কী করবে? রিকোয়ারমেন্ট থাকে যদি 1 টনের, পাঠাচ্ছে 30 কিলো,
সে 30 কিলোর থেকে 15 কিলো ডিলার তাদের স্বভাবজাতভাবে যা করার করছে, আমি খোলাখুলি কিছু বলতে চাই না। আর ওই 30 কিলো আর 15 কিলো বিলি বন্টন হচ্ছে গরিব মানুষের। তো যেখানে 1 টনের রিকোয়ারমেন্ট সেখানে 15 কিলো চাল দিয়ে কী হবে? স্বভাবতই মারামারি লাগছে। এই রেস্টুরেন্ট সিস্টেমটা আজকে এরকম একটা জায়গার মধ্যে এসে ভারতবর্ষের রাজনৈতিক যে অবস্থা, তাতে মানে এক তো বলে পেটে খেলে পিঠে সয়, এখানে পেটে তো অনাহার চলছেই সাধারণ মানুষের, উপরন্তু পিঠে শুধু না, কণ্ঠরোধ করারও ব্যাপার, মানে কিছু বলা যাবে না। আমার ভারতবর্ষের প্রতিবাদ করার জায়গাটা থাকবে না। ডেমোক্রেসি বলে যে জিনিস, আমাদের সংবিধান, আমাদের যে ভারতবর্ষের সংবিধানটা না, সেই সংবিধানের প্রথম পাতা খুললেই যে ভারতবর্ষের রাষ্ট্রের ক্যারেক্টার, চরিত্র কি, সেটা লেখা ছিল ডক্টর ভীমরাও আম্বেদকরের লেখা। আমাদের সংবিধান সবাই জানেন। তো ইন্ডিয়া ইজ এ সেকুলার ডেমোক্রেটিক সভারেন সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই যে 4টে কথা, ইন্ডিয়া ইজ এ সভারেন সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ভারতবর্ষ একটা সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্র। সার্বভৌমত্ব তো গেছেই। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে আসেন এই একজন প্রধানমন্ত্রী, এই নরেন্দ্র দামোদর ভাই মোদি, যে নিজেকে বলতো চাওয়ালা, ঝোলা লেকে আয়া मैं और झोला लेके निकल जाएंगे। সে 30টা দেশ বিদেশ ভ্রমণ করেছে। 30টা দেশ এক বছরে। তার বিদেশ ভ্রমণের খতিয়ান তুলে যদি দেখেন, এই প্রধানমন্ত্রীর এবং তার পরিষদের ভারতবর্ষের সিংহাসনে বসার পর তার বিদেশ ভ্রমণ বাবদ খরচা কম করে 50,000 কোটি টাকা চলে গেছে। এই আম আদমির প্রধানমন্ত্রী, গরিবের স্বার্থে নিয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের খরচা। আর বিদেশ ভ্রমণ করেছেন, ফ্রান্সের কাছে সার্বভৌমত্ব বিক্রি হয়েছে, আমেরিকার কাছে সার্বভৌমত্ব বিক্রি হয়েছে, জাপানের কাছে সার্বভৌমত্ব বিক্রি হয়েছে। সে চায়না তো নিজেদের জায়গা অপুকায় করে রেখে দিয়েছে, তাও তাকে বলার মতো ক্ষমতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেই। এরকম একটা জায়গার মধ্যে দিয়ে আমাদের সভারেন্সি চলছে। গণতন্ত্রের কন্ট্রোল করা হচ্ছে। বিগত 10 বছর ধরে দেখছেন, যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে যে ছোট থেকে বড় একটা বুথ স্তরের কর্মী থেকে শুরু করে একটা কর্পোরেট জগতের মানুষ যে যখনই সরকারটার বিরুদ্ধে কথা বলেছে, নয় তার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, আইদার তার প্রাণনাশ করা হয়েছে। আজকে গোবিন্দ পাল স্যারের কথা দেখেন। আজকে আপনি ওই ব্যাঙ্গালোরে দাভালকারের ব্যাপারটা দেখুন। আজকে হায়দ্রাবাদের ছাত্র রোহিত ভেমুলা দেখুন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করা ছেলেগুলো, যারা তাদের হকের দাবিতে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্স করছে, তাদেরকে আজকে উগ্রবাদী বলে দেওয়া হচ্ছে, কখনো মাথা পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। সারা ভারতবর্ষে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য যে কৃষক র্যালি হচ্ছে, লং মার্চ হচ্ছে, সেই কৃষকদের কণ্ঠরোধ করবার জন্য কৃষকদের আজকে কম করে 1টা বছর ধরে ব্যারিকেডের পেছনে ফেলে রাখা হচ্ছে, তাদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে। কৃষক আন্দোলনকে নিজেদের দালাল ঢুকিয়ে কখনো কখনো রাষ্ট্রশক্তি প্রয়োগ করে পুলিশকে ব্যবহার করে কৃষক আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে এই সরকারের বিরুদ্ধে যে স্তরের মানুষ আওয়াজ উঠিয়েছে, তাকেই দেশদ্রোহী বলা হচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আজকে আরও করুণ পরিস্থিতি ভাবা যায়। ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেমে একজন সাংসদ, ওয়ার্নাডের সাংসদ, তরুণ তুর্কি সাংসদ রাহুল গান্ধী, যে কিনা অন্তত এই সরকারটার বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে লোকসভার অভ্যন্তরে 2-4 কথা বলে। সে জিজ্ঞেস করেছিল, আদানির সঙ্গে আপনাদের সম্পর্ক কী?
প্র্যাকটিক্যালি আমি তো বলবো যে ইলেকশনের আগে ওই যে মোদি সব মোদি চোর, এই বিষয়টা কোনো ইস্যুস না, এই বিষয়টা কোনো ইস্যুস না। নির্বাচনের আগে এরকম খেইরি খাবার প্রধানমন্ত্রীর থেকে, মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে প্রত্যেক রাজ্যে নেতারা, পলিটিক্যাল লিডাররা করে। এটা ভারতবর্ষের রাজনীতিতে প্রচারের আগে এইসব ক্যারেক্টার দেখা যায়। তার জন্য সংসদ 2 বছরে সঙ্গে সঙ্গে সংসদপদ চলে যাবে আর 2 বছরের সাজা হবে, এই তড়িঘড়ি ওই যে ট্রিটমেন্ট, লক্ষ লক্ষ কেস ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে, সেগুলোর কোনো সুরাহা নেই। অথচ 1.5 বছরের মধ্যে একদম ফাস্ট ট্র্যাক কোর্টে সুরাতে বিচার হয়ে গেল যে 2 বছরের সাজা হবে রাহুল গান্ধী, আর সেই সাজাকে মান্যতা দিয়ে অ্যাজ পার আইপিসি, সুপ্রিম কোর্টের নিয়ম, পার্লামেন্টের নিয়ম অনুযায়ী তার সাংসদ পদ খারিজ হবে তড়িঘড়ি। বিষয়টা হচ্ছে আলাদা করে ভাবার ব্যাপার আছে। এটা শুধুমাত্র রাহুল গান্ধীকে আক্রমণ না, এটা হচ্ছে সমস্ত বিরুদ্ধ শক্তির কন্ট্রোল করার একটা অপচেষ্টা। সমস্ত বিরুদ্ধ শক্তি রাহুল গান্ধীকে যদি ট্যাকেল করতে পারে, তাহলে বাদ বাকি ট্যাকেল করতে এর কোনো অসুবিধা হবে না। এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে চলছে এই সরকার, বিজেপি সরকারটা, মানে কেন্দ্রের এই মানুষ মারা সরকারটা, জনবিরোধী সরকারটা। দোষ কী ছিল রাহুল গান্ধী? দোষটা ছিল, আমি বুঝি যে আমার যা পারসেপশান, আমি এই সিনারিওসে যেটা বুঝতে পারছি, যে পার্লামেন্টের অভ্যন্তরে দাঁড়িয়ে হেডেনবার্গের রিপোর্টের উপর ভিত্তি করে রাহুল গান্ধী জিজ্ঞেস করেছিল, এই যে আদানি গ্রুপের ডে বাই ডে 7 দিনের মধ্যে হাজার হাজার কোটি টাকার শেয়ার পতন হলো, আর্টিফিশিয়াল শেয়ার। এই আদানি এই সম্পত্তির মালিক কিভাবে হলো, তার শেয়ার পতনটা বা কেন হলো আর্টিফিশিয়ালভাবে, ভুয়ো সংস্থাগুলো বাবা কিভাবে তৈরি হলো, আর এই আদানির সঙ্গে প্রধানমন্ত্রী আপনার সম্পর্কটা কি? প্রধানমন্ত্রী তো রাহুল গান্ধীর চোখে চোখ মেলে উত্তর দিতে পারেনি। হ্যাঁ, কখনো পাপ্পু টাপ্পু বলেছে, ঠিক আছে, এটা ফেক কথাবার্তা বলেছে, বাট সেদিনকে সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টিকারী রাহুল গান্ধীর যে জাঠা, সেই জাঠার পরে যে বিফোর